ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে চলে আসলাম ঈদ পরবর্তী সময়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি সালামি নিয়ে, এবং সেই ঈদ উপহার হচ্ছে আমরা আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক করব, এবং সেটা প্রত্যেক ক্লাসের জন্য। হোয়াট এভার তুমি যেই ক্লাসে হও না কেন, ওয়েদার ইট ইস ক্লাস 9, 10, 11, 12, 7, 8, যেই ক্লাসই বলো না কেন বা যেখানেই বলো না কেন, প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীর জন্য আজকে ক্লাসটা প্রযোজ্য এবং এটা লাগবেই। তো দেখো, টপিকটার নাম হচ্ছে পাঞ্চুয়েশন। তুমি দেখে বুঝো ইতিমধ্যেই যে বোর্ডে লেখা আছে কি পাঞ্চুয়েশন। তো পাঞ্চুয়েশন মার্কস ব্যবহারের জন্য আমাদের অনেক রুলস দেওয়া থাকে বইয়ের বুকগুলোর মধ্যে। এতগুলো রুলস মনে রাখা সম্ভব না, ইউজ করা সম্ভব না। এই জন্য তোমাকে আমি একটা বক্সের মধ্যে নিয়ে আসছি যে পাঞ্চুয়েশন মার্কস কত প্রকার, আসলে 12 প্রকার। তো দেখো, এই 12 প্রকারের মধ্যে আমি একটা ভাগ করেছি, ডিভাইডেশন করেছি, এবং দা ডিভাইডেশন ইজ, দেখো, একটা হচ্ছে মোর ইউজড মানে বেশি ব্যবহৃত হবে, যেটা বহুল ব্যবহৃত। আরেকটা হচ্ছে লেস ইউজ, যেটা কম ব্যবহৃত হয়। তো এই বেশি ব্যবহার যেগুলো হয় সেগুলো রুলস দিয়ে দিব, এবং যেগুলো লেস ইউজড হয় এই আমি রাইট হ্যান্ড সাইডে লিখে রেখেছি। সো কোলন, যেমন দেখো আমি প্রথমে পরেই দিই, একটা হচ্ছে ফুল স্টপ, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি টোটাল আমরা প্রত্যেক মানে আফটার এ সেন্টেন্স উই ইউজ ফুল স্টপ। এরপরে হচ্ছে কমা, ইনভার্টেড কমা, কোশ্চেন মার্কস, এক্সক্লেমেশন মার্ক, অ্যাপোস্ট্রফি। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কি করছি, একদম ভাগ করে রাখছি যে এইগুলা ভাই, এই যে 6টা আছে না, এই যে 1 থেকে 6 সবচেয়ে বেশি ব্যবহৃত, বহুল ব্যবহৃত, এবং 7, 8, 9, 10, 11, 12 এগুলো হচ্ছে একটু লেস ইউজড, কম ব্যবহার হয়। তবে এগুলো কিন্তু ব্যবহার হয় বাট একটু কম ব্যবহৃত হবে। আমাদের যেই প্রশ্নগুলো দিবে আসলে সেই প্রশ্নগুলোর মধ্যে এগুলো একটু কম ব্যবহার থাকে, তাই আমি ডিভাইডেশনে করে ফেলেছি। এরপর দেখো, আমরা রুল নাম্বার 1 থেকে শুরু করবো। রুল নাম্বার 1-এ কি বলেছে দেখে নাও। প্রথমে একটা স্ক্রিনশট মেরে দাও সবাই, একটু স্ক্রিনশট রাখো যে এই 12টা আমাদেরকে ইউজ করতে হয় ম্যাক্সিমাম টাইমে, অথবা তুমি খাতা নোট ডাউন করে রাখো। এরপরে স্ক্রিনশট দেওয়ার পরে আমরা রুল নাম্বার 1 থেকে শুরু করবো, এবং সবাই সেটা জানে। আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি, সবাই জানে, আই নো দ্যাট সবাই জানে এটা, বাট রিমাইন্ডার দিলাম। রুল নাম্বার 1-এ কি, ক্যাপিটাল লেটার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সেন্টেন্সের প্রথম লেটার এবং নামের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়। সেন্টেন্সের প্রথম লেটার এবং নামের প্রথম লেটার কি হবে, ক্যাপিটাল লেটার হবে। এবং এক্সাম্পল দিচ্ছি, আমি একটা ইনকারেক্ট বাক্য লিখছি, আবার কারেক্ট বাক্য লিখছি, ওটাকে সঠিক করে দিয়ে। ইনকারেক্ট বাক্য দেখো, মিস্টার মাহাদি, আমি মিস্টার মাহাদি, তো ইজ অ্যান ইংলিশ টিচার, ইজ অ্যান ইংলিশ টিচার। তো হি ইজ এ অনেস্ট, হি এখানে অ্যান হবে অ্যাকচুয়ালি, এখানে টাইপিং মিস্টেক ছিল। কারণ আমরা জানি কি, এইস যদি অনুচ্চারিত হয় তাহলে সেখানে কি বসাতে হবে, এইস যদি অনুচ্চারিত হয় আমাদের ঠিক তখন সেখানে বসাতে হবে হচ্ছে এন। ভাওয়াল যেমন ভালো লাগে এন বসে, আমাদের তখন এখানে এন বসাতে হবে, তাহলে এখানে হবে আসলে এন। তো হি ইজ অ্যান অনেস্ট টিচার। এবার কারেক্টটা কি দেখো, এটা মিস্টার মাহাদি, এখানে কিন্তু এমটা স্মল লেটার দেওয়া আছে, তাই না? এমটা কি দেওয়া আছে, স্মল লেটার দেওয়া আছে। তো আমরা এখানে কি লিখবো, এমটাকে লিখবো হচ্ছে ক্যাপিটাল লেটার প্রথমে। তো নামের প্রথম অক্ষর একটা প্রপার নাউন, তাই প্রপার নাউনের ক্যাপিটাল মানে প্রথম অক্ষরটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। মিস্টার মাহাদি, এখানে আমরা এমটা বহাতে দিলাম। ইজ অ্যান ইংলিশ টিচার, তাও ইংলিশ টিচার আমরা কিন্তু এখানে ইটাও কি একটা সাবজেক্টের নাম, আমরা এটা দিলাম বড় হাতের। আই হোপ তুমি বুঝছো। এরপর দেখো, এখানে কিন্তু সেন্টেন্সটা শেষ। তাহলে একটা সেন্টেন্স শুরু হয়ে যদি আরো একটা সেন্টেন্স শুরু হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার কি সেন্টেন্সের শুরু হয় কি দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে, রাইট? তো আমরা এখানে আবার হিটা দিলাম কি বড় হাতের। তো এই প্রথম বাক্য আমাদের ইনকারেক্ট ছিল, পরের বাক্য আমরা কি করলাম, কারেক্ট করে দিলাম, ব্যাস। এই ইনকারেক্ট বাক্য ছিল, পরের বাক্যটা কারেক্ট করলাম। এরপরে দেখো, একটা নোট আছে, নোট, একটা নোট দেখো। আমি এখন রিসেন্টলি ক্লাস 6, 7 অনেকগুলো বইতে দেখলাম কি যে দেওয়া আছে যে কিন্তু বর্তমানে প্রচলিত ইংরেজিতে মিস্টার এবং মিসেস এর পর ফুল স্টপ বসে না। কি বসে না? তুমি দেখবা একদম ফ্রম ইউর চাইল্ডহুড ইউ ক্যান সি দ্য ম্যাটার, যে তুমি দেখছো যে হচ্ছে মিস্টার লেখা পরে ফুল স্টপ দিয়েছে, অথবা মিসেস লেখা পরে কি দিয়েছে, একটা ফুল স্টপ দিয়েছে। কিন্তু আমি রিসেন্টলি খেয়াল করেছি বিভিন্ন বইতে ক্লাস 6, 7, 8 বিভিন্ন বইতে দেখা আছে যে মিস্টার এবং মিসেস এর পরে আমি দেখছি ওদের ইংলিশ ফটোডে বইটাতে মিস্টার এবং মিসেস এর পরে ফুল স্টপ ইউজ করা হয় নাই। ইউজ করা হয় নাই, কেন হয় নাই? নোটটা আমি লিখে রাখছি যে কিন্তু বর্তমানে কি প্রচলিত ইংরেজিতে মিস্টার এবং মিসেস এর পর ফুল স্টপ বসে না, যেহেতু এগুলোকে এখন পুরো বানান হিসেবে ধরা হয়। আগে ধরা তো কি সংক্ষেপ, তো অ্যাব্রিভিয়েশনের পর অবশ্যই ফুল স্টপ প্রয়োজন। যেমন যেমন ধরো তুমি এসএসসি, এইচএসসি, তো এখানে কিন্তু এখন যদি যেহেতু পুরো বানান ধরা হচ্ছে, তাই এখানে ডোন্ট নিড টু ইউজ এনি ফুল স্টপ। সো এবার রুল নাম্বার 2 তে যাই আমরা। রুল নাম্বার 2 তে কি বলেছে, কমার ব্যবহার। এটা অসংখ্য ব্যবহার থাকে কমার। তো কমার একটা আমি সিম্পল ব্যবহার লিখে রেখেছি, দেখো। সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ, ভালো করে বুঝো কথাটা কি বলছি, খুব মনোযোগ দাও কিন্তু,
হ্যাঁ, একটু ডেঞ্জারাস, তোমাকে মনোযোগ দিতে হবে, ভয়ঙ্কর হবে। যে সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ পর পর বসলে প্রত্যেকটা পর কি বসবে? কমা বসবে, প্রত্যেকটা পর কমা বসে। সো একটা আগের মতো ইনকারেক্ট বাক্য লিখছি, তোমাকে কারেক্ট করতে হবে। দেখো, হি বট, সে কিনেছিল শার্ট, প্যান্ট, ওয়াচ এন্ড শুজ। তা দেখো, শার্ট একটা নাউন, প্যান্ট একটা নাউন, ওয়াচ একটা নাউন। তাহলে এই দেখো প্রত্যেকটা নাউনের পর মানে একই পার্টস অফ স্পিচ না বলো। সো যেহেতু পার্টস অফ স্পিচ সিমিলার, অ্যাজ দে আর সিমিলার, তাহলে আমরা কি করব? সিমিলার পার্টস অফ স্পিচ হলে তখন আমরা এখানে এই যে শার্টের পরে কমা, প্যান্টের পরে কমা, দেখছো? এবং হচ্ছে ওয়াচের পরে কমা এন্ড শুজ। ও আরেকটা ম্যাটার তোমাকে বলে রাখি, তুমি যখন তোমাকে একটা প্যাসেজ দিবে, সেই প্যাসেজে তুমি যেখানে পাঞ্চুয়েশন মার্কস গুলোকে অ্যাপ্লাই করবা, যেখানে যেখানে অ্যাপ্লাই করতেছো তার নিচে একটা আন্ডারলাইন করবে, ঠিক আছে? যেমন দেখো যে প্যান্টটা দিয়ে আমি এখানে আন্ডারলাইন করে দিব, আবার শার্ট আমি ইউজ করেছি, আমি এখানে কমা ইউজ করছি, আন্ডারলাইন করে দিব, আবার এই যে ওয়াচটা এখানে আমি করেছি, আন্ডারলাইন করে দিব। আন্ডারলাইন করাটা বেটার। কেন বেটার? কারণ তোমার স্যাররা তাহলে দেখতে অনেক সুবিধা বোধ হবে এবং তখন স্যাররা খুশি হয়ে তোমাকে একটু বেশি মার্কস দিয়ে দিবে। এরপরে দেখো, ইয়েস, নো, ওকে, ওয়েল, স্যার, থ্যাঙ্কস, হাউএভার, বাট, সো, এনিওয়ে, এইগুলার পরে অলওয়েজ কমা বসে। যখনই দেখবা কোনো প্যাসেজের মধ্যে নো ইয়েস স্যার, নো স্যার, ওকে এমন লেখা থাকবে, ওয়েল, স্যার, থ্যাঙ্কস লেখা থাকবে, হাউএভার, হোয়াটএভার, তখন তুমি কমা বসিয়ে দিবা এখানে। এইগুলোর পর সাধারণত কি বসে বলো? কমা বসে। যেমন দেখো, কারেক্ট ইনকারেক্ট বাক্যটা কি, আবার কারেক্ট বাক্যটা কি? ইয়েস, কাম ইন, হ্যাঁ ভিতরে আসো। তাহলে এখানে কিন্তু বলেছে কি ইয়েস, দেখো এখানে ইয়েস লেগে কমা দিয়েছে, ইয়েস লেগে কি দিয়েছে? কমা দিয়েছে। ইনকারেক্ট বাক্য বা স্যার, আই এম ইন ক্লাস 12, আমি এখন ক্লাস 12তে পড়ি। এখন এখানে কিন্তু স্যারের লেখার পরে কিন্তু হবে কমা দিতে হবে অবশ্যই। এরপর হচ্ছে ওকে, ওকে লিখে তোমাকে কমা দিতে হবে, ওকে আই উইল কাম, কমা দিতে হবে। এবার নাম্বার 3 দেখো, 3টা কি? ইনভার্টেড কমা ইউজ করতে বলছে। 3তে কি আছে? ইনভার্টেড কমা ইউজ করতে বলেছে। সো ইনভার্টেড কমাতে আমরা দেখি, সো কোন বক্তার বক্তব্য বা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কি বুঝো? ন্যারেশনে কিন্তু করিয়েছি, দেখবা আমার ইউটিউব চ্যানেলেই ন্যারেশনের ক্লাসটা আছে, পূর্ণাঙ্গ ক্লাস আছে, দেখতে পারো তুমি। হ্যাঁ, ন্যারেশনের বোর্ড কোশ্চেন সলভ আছে এবং তুমি হচ্ছে দেখে নিবে যে কিভাবে করতে হয়, আমি সবকিছু দেখছি ইউটিউব ভিডিওতে মধ্যে। তো কোন বক্তার বক্তব্য বা রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিতে হবে। কোন বক্তা বললো, ধরো সাপোজ আমি আজকে ক্লাসে আসলাম না, তুমি আমাকে বললা ভাইয়া আজকে আপনি ক্লাসে আসলেন না, আমি বললাম যে ভাইয়া আমি একটু হসপিটালে আছি, তাই আমি আসলাম না ক্লাসে। তার মানে কি, যে আমি যে একটা বক্তা, আমি তার বক্তব্যটা দিলাম, তুমি আবার তোমার বন্ধুর কাছে পেশ করতে পারো। এই যে ন্যারেশনের ব্যাপারটা, মানে রিপোর্টেড স্পিচ কিন্তু আসলে দেখবা যে ন্যারেশন তো দুটো পার্ট থাকে, রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। তো যারা আমার ন্যারেশন ক্লাসটা করো নাই, আমি তোমাকে হাইলি রিকমেন্ড করতেছি যে ওই ক্লাসগুলো দেখে নিলে তোমার জন্য আরো বেশি সুবিধা হবে, কারণ গ্রামারের সাথে একটার সাথে একটা টপিক কিন্তু মিল থাকে। সো একটার পর একটা আমাকে আসতে হবে। এরপরে ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিতে হবে রিপোর্ট স্পিচ। তার উদাহরণ দিলে ইট উইল বিকাম ক্লিয়ার টু ইউ, জাস্ট ওয়েট। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, এন্ড ইট উইল বিকাম ক্লিয়ার টু ইউ। দেখো, হাউ ইজ ইওর ফাদার, রানা সেইড রহিম। তাহলে তোমার বাবা কেমন আছে, এটা কিন্তু একজন বক্তার বক্তব্য, একটা স্পিচ। তাহলে এই রিপোর্ট স্পিচকে আমরা একটু ইনভার্টেড কমার মধ্যে ঘিরে দিতে হবে। দেখো, হাউ ইজ ইওর ফাদার, রানা সেইড রহিম, এটা কার বক্তব্য ছিল? রহিমের বক্তব্য ছিল। তাহলে এই রহিমের বক্তব্যকে আমরা কি করলাম? ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিলাম। যেখানে শুরু হয়েছিল ওখানে একটা কমা, যেখানে শেষ হয়েছে ওইখানে একটা কমা। এবার দেখো, হাউ ইজ ইওর ফাদার লিখে এখানে একটা কমা দিয়েছে, কারণ কি সেখানে একটু থেমেছিল, তো থামার কারণে একটু আমরা এখানে কমা ইউজ করলাম। এরপরে রানা যেহেতু একটা ক্যাপিটাল লেটার, তো এখানে আমরা বড় তার দিয়েছিলাম, দেওয়া ছিল অবশ্য। এবার হলো 4 দেখো, তাহলে আর একটা কথা, যে ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু মানে পাঞ্চুয়েশন মার্কসের ক্ষেত্রে বেশিরভাগই কি ন্যারেশন টাইপস আসে, তার মানে ইনভার্টেড কমার বহুল ব্যবহার রয়েছে। এবার কোশ্চেন 4 আমরা ফলো দেখি, কোশ্চেন মার্কস। এটা তো যে কেউ বুঝতে পারে, তাও আমি তোমাকে জাস্ট একটা নলেজ দিয়ে দিই। WH ওয়ার্ড, WH কোনটা বলা হচ্ছে? হু, হ্যাঁ, তারপর হচ্ছে হাউ, হোয়ার, এগুলা প্রশ্ন যদি করা হয়, এবং অক্সিলারি ভার্ব, এই দুইভাবে আসলে অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা স্টার্ট হয়। তো আমরা জানি, উই অল নো দ্যাট ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ হয় WH কোশ্চেন দিয়ে হবে, আর নয় আসলে কি দিয়ে হবে? অক্সিলারি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। যেমন যে বলতে পারো হোয়াট আর ইউ ডুইং, WH ইউজ করলা। সো এম আই এবল, তো এখানে তুমি এম ইউজ করলা। আর ইউ গোয়িং, আর ইউজ করলা অক্সিলারি। তার মানে অক্সিলারি এবং WH এই দুইটা তুমি আসলে ইউজ করতে পারলা। তো এই দুটো যখন তুমি দেখবা যে কোনো সেন্টেন্সে WH দিয়ে শুরু হয়েছে অথবা অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, ঠিক তখন তোমাকে বুঝে নিতে হবে এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য যদি হয় সেক্ষেত্রে আমরা কি করি? কোশ্চেন মার্ক ইউজ করে দিই, ব্যাস। এবার হলো 5 দেখো, রুল নাম্বার 5টা হচ্ছে কি? এক্সক্লেমেশন
মার্কস যে ওয়ার্ড বা সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, কষ্ট, উল্লাস, বিস্ময়, ভয় ইত্যাদি বোঝায়। কি বোঝায়? যে ওয়ার্ড বা সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, কষ্ট, উল্লাস, বিস্ময়, ভয় ইত্যাদি বোঝায়, ওই সকল ওয়ার্ড বা সেন্টেন্সের পরে কি বসে? এক্সক্লেমেশন মার্কস বলে। বাংলায় একে বলা হয় বিস্ময়সূচক চিহ্ন। বাট বিস্ময়সূচক চিহ্নটা, এটা নামকরণটা ভুল। এটা নামকরণটা হবে আবেগসূচক চিহ্ন। এটা পরবর্তী ক্লাস আমি হয়তো সুযোগ পেলে আলাপ করব। বাট তোমার জানা থাকলে তুমি বলতে পারো যে তুমি জানো কিনা যেটাকে বিস্ময়সূচক নামকরণটা আসলে করা উচিত নয়, আমরা এটাকে আবেগসূচক চিহ্ন বলবো। ঠিক আছে? এবার ইনকারেক্ট, অ্যালাস আই এম আনডান। দেখো তার এই যে অ্যালাস, এখানে কিন্তু তার দুঃখ বোঝাচ্ছে যে হায় আমার সর্বনাশ হয়েছে। তার মানে এই দুঃখ প্রকাশ করতে আমরা এখানে কি করব? একটা এক্সক্লেমেশন সিম্বল আনবো। হুরায়া উই হ্যাভ ওন দ্য গেম। মানে হুরা দ্বারা তোমার কি বলছে? আনন্দকে মিন করছে, ইওর জয়, ইওর হ্যাপিনেস। সো এরপর আমরা কি করব? অবশ্যই এক্সক্লেমেশন সিম্বল ইউজ করব। রোল নাম্বার 6 যেটা, সেখানে কি আছে? ফুল স্টপ এর ব্যবহার আছে। কি আছে? ফুল স্টপ। তো ফুল স্টপে কি আছে দেখো, এখানে আমরা একটু দেখি যে অ্যাসার্টিভ বাক্য, ইম্পারেটিভ বাক্য, অপটেটিভ বাক্য শেষে ফুল স্টপ বসে। সেন্টেন্স মোট কয় প্রকার? 5 প্রকার, তাই না? তো এই 5 কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে আসলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এই 3 প্রকার সেন্টেন্সের শেষেই আমরা ফুল স্টপ ইউজ করতে হবে। কারণ ইম্পারেটিভ বাক্যের শেষে আমরা কোশ্চেন মার্ক বসাই, আবার এক্সক্লেমেশনের পরে আমরা ওই যে এক্সক্লেমেশন বাক্যের পরে আমরা কি বসাই? এক্সক্লেমেশন সিম্বল বসিয়ে দিই। তো আমরা এখানে কি করব? এই 3টা সেন্টেন্সের মানে এই 3 ধরনের সেন্টেন্স আমরা ফুল স্টপ ইউজ করতে পারি। ইনকারেক্ট বাক্য দেখো, কারেক্ট বাক্য দেখো। আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি, আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। দ্য প্রবলেম ইজ উইথ ইউ, এই সমস্যাটা তোমার মধ্যে। যখন তুমি পরীক্ষায় ফেল করবা তখন আমি বলবো যে ভাইয়া আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি, আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। দ্য প্রবলেম ইজ উইথ ইউ, সমস্যা কার মধ্যে? তোমার মধ্যে। বাট আমি জানি আমার শিক্ষার্থীরা কি অলওয়েজ সবাই ভালো রেজাল্ট করবে, একটা এ প্লাস তারা পাবে সব সময়, ভালো রেজাল্টের আশায় আমি থাকি। এরপরে দেখো এই বাক্যটাতে আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি, এখানে সেন্টেন্সটা শেষ হয়েছে। তো শেষ হওয়ার কারণে আমি কি করলাম? এখানে একটা ফুল স্টপ দিলাম। কি দিলাম? ফুল স্টপ। যেহেতু বাক্য শেষ, তো আফটার দা ফুল স্টপ আমাদের একটা নতুন সেন্টেন্স শুরু হলো। সো সেন্টেন্স শুরু করার এখানে বড় হাতের টি দিলাম, ক্যাপিটালটা হবে। এরপরে রুল নাম্বার 7 দেখো অ্যাপোস্ট্রফির ব্যাপারটা। অ্যাপোস্ট্রফি ব্যাপার দেখো যে ভার্বের সংক্ষিপ্ত রূপ লিখতে অথবা সাবজেক্ট এবং ভার্বকে একসাথে লিখতে অ্যাপোস্ট্রফি বসে। কি বসে? ভার্বের সংক্ষিপ্ত রূপ লিখতে বা সাবজেক্ট প্লাস ভার্বকে একসাথে লিখতে কি বসে? অ্যাপোস্ট্রফি বসে। অ্যাপোস্ট্রফি বসে। অ্যাপোস্ট্রফি আমি সিম্বলটা দিয়েছি যেটা, ঠিক আছে? তো দেখো আই ভি ই লস্ট ইট, এখানে আসলে সাবজেক্ট কোনটা বলো? আই, এই ভার্ব কোনটা? হ্যাভ। তাহলে এই যে সাবজেক্ট এবং ভার্ব একে তুমি একসঙ্গে লিখবা। একসঙ্গে লিখতে আমরা সেখানে কি ইউজ করতে পারি? এই যে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। ঠিক আছে কিনা? দেখবা যে ইভ লস্ট ইট, তাহলে আই হ্যাভ লস্ট ইট। দেখো এখানে লেখা আছে, মনে হচ্ছে যে ইট লেখা আছে, আই ডাবল এল দেওয়া আছে। তার মানে কি? দেখো এখানে কি ছিল? আসলে আই ছিল এবং উইল ছিল, সাবজেক্ট এবং ভার্ব। তাহলে এই সাবজেক্ট এবং এই ভার্বকে একত্রে লিখতে মাঝখানে আমি একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব এবং তখন এই ডাবলটা চলে যাবে, হয়ে যাবে কি? এই যে আই উইল। এবং দেখো আই উইল গো দেয়ার আরো একটা ব্যাপার দেখো যে নটের সংক্ষিপ্ত রূপ লিখতে। কি লিখতে? নটের সংক্ষিপ্ত রূপ লিখতে। নট লিখতে অ্যাপোস্ট্রফি বসে। কি বসে? অ্যাপোস্ট্রফি। যেমন ডোন্ট, এটা আসলে কেমন ছিল? এটা ছিল ডু নট। কি ছিল? ডু নট। এখন আমরা লিখব ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট। এটাকে শ্যান্ট বলেছে, আসলে এটা সম্পূর্ণভাবে কি ছিল? শ্যাল নট ছিল। কি ছিল এটাকে? শ্যাল নট কে আমরা সংক্ষেপে শ্যান্ট বলেছি। এখানে বলেছে ওন্ট, এখানে আসলে কি ছিল? এটা উইল নট। তাহলে এই যে আমরা উইল নট লিখলাম, এই নটের সংক্ষিপ্ত লিখতেই আমরা কি করলাম? আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। ওকে, তো দেখো আজকে কি বলেছি? পাঞ্চুয়েশন মার্কস এই নিয়মগুলো বেশি ব্যবহৃত হয়, এই নিয়মগুলোই বেশি ব্যবহৃত হয়, এছাড়া আর কোনো নিয়ম নাই। তো সো কিপ অ্যান আই অন দিস রুলস, এই রুলস গুলো ফলো করলে তুমি যে ক্লাসের হও, ওইটা 7 থেকে শুরু করে একদম যত ক্লাস মানে ক্লাস 11 12 প্রত্যেকের জন্য আজকের কিন্তু ভিডিওটা প্রত্যেক ক্লাসে কাজে লাগবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ এভরিওয়ান।